সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা অলরেডি এই বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় অধ্যায়টা কি আমাদের আছে, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব পার্ট 1 এবং 2। আমাদের পার্টের যেই নামটা সেটা আছে কি, দেখো একটা উদ্ভিদ কোষের গঠন। আমরা দেখব একটা উদ্ভিদ কোষের গঠন। আমরা জানো, দেখো প্রতিটি জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। প্রতিটা জীব এক বা একাধিক কোষ নিয়ে কি গঠিত। তোমরা অলরেডি জানো যে এককোষী জীব হিসেবে আমরা অ্যামিবার কথা বলেছিলাম, যে অ্যামিবা এককোষী প্রাণী। তাহলে একটা উদ্ভিদ কোষের যে প্রধানত যে একটা আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হলো কোষ প্রাচীর আর হলো প্রোটোপ্লাজম। কি বলছিলাম খেয়াল করছো? একটা আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো প্রোটোপ্লাজম। আমরা এখানে দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ চিত্রিত করেছি। তাহলে প্রথমেই আমরা জানবো যে কোষ প্রাচীরটা আসলে কি। আমি যদি চিত্রে দেখাই, দেখো এই যে কোষ প্রাচীর, এই যে মাঝখানে যে এই যে দাগ দেওয়া আছে চারদিকে, দেখো এই অংশটা হলো কোষ প্রাচীর। এই অংশটা কি? কোষ প্রাচীর। আমি দেখিয়ে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে। এই যে দাগটা, এটা হলো কি? কোষ প্রাচীর। দেখো আমরা কোষ প্রাচীর সম্পর্কে কিছু জানি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ঝিল্লির বাইরে, খেয়াল করে আবার বলতেছি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে। একে আমরা কোষ প্রাচীর বলি। এটা সাধারণত, এই যে কোষ প্রাচীরটা, এটা সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে প্রাণীর কোষের ক্ষেত্রে সাধারণত একটা আবরণ থাকে, যে আবরণটা প্লাজমা পর্দা দ্বারা তৈরি। আবার বলতেছি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাহিরে আমার একটা জড় পদার্থ দিয়ে তৈরি হয় একটা পুরো প্রাচীর। সেই প্রাচীরটাকে আমরা বলি কোষ প্রাচীর। এই প্রাচীরটা সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত হয়। প্রাণী কোষে আমরা সাধারণত এই কোষ প্রাচীরের পরিবর্তে একটা আবরণ দেখতে পাই, সেটা প্লাজমা পর্দা দ্বারা গঠিত। তাহলে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আমি এখানে যে চিত্রটা এঁকেছি এটা একটা উদ্ভিদ কোষের। তাহলে উদ্ভিদ কোষের একটা কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষের কিন্তু কোষ প্রাচীর নাই। তাহলে প্রাণী কোষটা কীভাবে আছে? প্রাণী কোষের একটা আবরণ আছে, যে আবরণটা প্লাজমা পর্দা দ্বারা গঠিত। ক্লিয়ার? এখন আমরা দেখব এই কোষ প্রাচীরের কাজটা কি। কোষ প্রাচীরের কাজটা হলো কোষের যে সজীব অংশ আছে, এই সজীব অংশকে রক্ষা করা হইল কোষ প্রাচীরের কাজ। আবার বললাম, কোষের যে সজীব অংশ আছে, এই সজীব অংশকে রক্ষা করাই কোষ প্রাচীরের প্রধান কাজ। দ্বিতীয় আরেকটা কাজ হলো, এই যে কোষ প্রাচীর যেটা, সেটা কোষের যে সীমারেখা এটাকে নির্দেশ করে। একটা নির্দিষ্ট সীমা আছে না, এই কোষের নির্দিষ্ট সীমাটা নির্দেশ করে কোষ প্রাচীর। তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানলাম। আমরা বললাম যে একটা আদর্শ উদ্ভিদ কোষের প্রধানত দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হলো কোষ প্রাচীর আর হলো প্রোটোপ্লাজম। তাহলে অলরেডি আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানলাম। এখন জানবো প্রোটোপ্লাজম সম্পর্কে। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। আবার বললাম, প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটা বিভিন্ন জৈব এবং অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। কোনটা? প্রোটোপ্লাজমটা। তাহলে প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত? বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব যে যৌগগুলো আছে, এদের সমন্বয়ে গঠিত হইলে আমার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে আমার শতকরা 67 থেকে 90 ভাগ পানি থাকে। এটা কিন্তু একটা অবজেক্টিভ, এটা আসবে পরীক্ষায়, যে প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে। তাহলে তোমার উত্তর কি হবে? 67 থেকে 90 ভাগ পানি থাকে। কোথায়? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটা কি দিয়ে গঠিত? প্রোটোপ্লাজমটা বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব যৌগ নিয়ে গঠিত, এবং প্রোটোপ্লাজমের যে নানাবিধ ক্রিয়াকলাপ বা বিক্রিয়া আছে, এর ফলেই কিন্তু আমাদের জীবনের যে বৈশিষ্ট্যগুলা এগুলা পরিলক্ষিত হয়। আমাদের প্রোটোপ্লাজমের কাজটা কি তাহলে? প্রোটোপ্লাজমের কাজ হলো কোষের প্রধান দুটো অংশ,
খেয়াল করো, কোষের প্রধান দুইটা অংশ, একটা হলো সাইটোপ্লাজম এবং আরেকটা হলো নিউক্লিয়াস। দুইটা জিনিস, একটা হলো সাইটোপ্লাজম, একটা কি নিউক্লিয়াস, এটাকে ধারণ করে। আবার বলতেছি, কোষের প্রধান দুটি অংশ, একটা হলো সাইটোপ্লাজম, একটা কি নিউক্লিয়াস, এটাকে কে ধারণ করে? কে? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের কাজ হলো এই যে নিউক্লিয়াস এবং এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমকে সে কি করে? ধারণ করে। কে? প্রোটোপ্লাজম। তাহলে এবার আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানি। সাইটোপ্লাজমটা হলো কোষের প্রোটোপ্লাজমের ভিতরে, এই যে নিউক্লিয়াসের বাইরে, এটা কিন্তু নিউক্লিয়াস আমরা দেখাচ্ছি এখানে, এটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাহিরে আমার জেলির মতো অংশকে আমরা সাইটোপ্লাজম বলবো। এই যে প্রোটোপ্লাজম, টোটালে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে যে জেলির মতো অংশগুলো আছে সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব যে বস্তুসমূহ আছে এটাকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আবার বলতেছি, সাইটোপ্লাজমটার যে অভ্যন্তরে আমার কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের যাতে সংশ্লিষ্ট যে সমস্ত সজীব বস্তু সমূহ আছে তাদেরকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। একটা আদর্শ কোষে সাধারণত 7টা, কয়টা? 7টা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখা যায়। আমি আবার বলতেছি, একটা আদর্শ কোষে সাধারণত 7টি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখা যায়। কি কি? প্রথমে দেখা যায় প্লাস্টিড। কি দেখা যায়? প্লাস্টিড। দ্বিতীয় দেখা যায় মাইটোকন্ড্রিয়া। তৃতীয় দেখা যায় গলজি বডি। চতুর্থ দেখা যায় এন্ডোপ্লাজমিক জালিকা। পঞ্চমে আমরা দেখব রাইবোজোম, তারপরে দেখব লাইসোজোম এবং 7 নম্বরে দেখব সেন্ট্রিওল। অবশ্যই এই যে আমি 7টা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম বললাম, এই 7টি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম তোমাদের মুখস্থ মনে রাখতে হবে। আমি এই 7টি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম যদি তোমাদের আবার একটু বলি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এবং কি এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম এবং কি সেন্ট্রিওল। এই যে 7টা আমরা কি নাম জানলাম। এর ভিতরে দেখো, এই যে এটা আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে কালো যে অংশটা আছে এটাকে বলে নিউক্লিওলাস। আমি এখানে লিখেছি, দেখো নিউক্লিওলাস। এরপরে দেখো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মাঝখানে দেখো এই যে সুতার মতো পেঁচানো আছে যেগুলা, এগুলাকে বলে ক্রোমাটিন তন্তু। এবং মাঝখানে এই যে নিউক্লিওলাস এবং এই যে সুতার মতো যে পেঁচানো অংশগুলো আছে এগুলাকে আমরা কি বলবো? ক্রোমাটিন তন্তু। এর বাহিরে চারদিকে দেখো একটা আবরণ আছে, এই আবরণটার নাম হলো নিউক্লিয়ার পর্দা। এই দুটি নিউক্লিয়ার পর্দার মাঝখানে জায়গায় একটা ফাঁকা জায়গা আছে, এই যে এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় আছে, এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় আছে, এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে ফাঁকা জায়গাটা, এটার নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র। এরপরেও দেখো আমরা এখানে দুটো অংশ দেখতে পাই, একটা হলো এন্ডোপ্লাজমিক জালিকা আর একটা এন্ডোপ্লাজমিক জালিকা। তবে দেখো এর গায়ে ফোটা ফোটা অংশ আছে, এটা অমসৃণ আর এটা মসৃণ। তাহলে একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর হলো কি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এরপর আমরা বলেছিলাম যে সাইটোপ্লাজম অঙ্গাণুর ভিতরে এই গলজি বডি আছে, এটা গলজি বডি। আমরা বললাম মাইটোকন্ড্রিয়া আছে এটা। এবং দেখো আমার এই উদ্ভিদ কোষের বাইরে এই যে ফাঁকা জায়গা আছে এটার বলে আন্তঃকোষীয় ফাঁক। এটার কি বলে? আন্তঃকোষীয় ফাঁক। তারপরে আছে কোষ গহ্বর। আমরা এখন একটু কোষ গহ্বর সম্পর্কে জানবো। কোষ গহ্বরটা হলো আমাদের দেখো কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব যে বস্তুসমূহ আছে এটা সাইটোপ্লাজমীয় দাত্রে থাকে। আবার বলতেছি, কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব যে বস্তুসমূহ আছে এটা সাইটোপ্লাজমীয় দাত্রে থাকে। উদ্ভিদ কোষে নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে দেখো বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য এবং খরিত পদার্থ। এই যে কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় কতগুলা গহ্বর থাকে, এই গহ্বরগুলাকে বলে কোষ গহ্বর। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদিও প্রাণী কোষে কোষ গহ্বর থাকে সেটা খুব কম এবং সেই ক্ষেত্রে প্রাণী কোষের সেই কোষ গহ্বরটা খুবই ছোট হয়। তাহলে দেখো আমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা অলরেডি কিন্তু দু একটা পার্থক্য জেনে ফেলেছি। সেটা হলো কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর নাই। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আছে এবং সেটা বড়, আর প্রাণী কোষে কোষ গহ্বর নাই, আর যদিও থাকে সেটা কি খুবই আকারে ছোট।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ হিসেবে তোমাদের একটা উদ্ভিদ কোষ এঁকে বিভিন্ন অংশের যে বর্ণটা বা বিভিন্ন অংশকে চিহ্নিত করা, এটাই তোমাদের বাড়ির কাজ। তোমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ আঁকবে এবং এই আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করবে, এটাই তোমাদের কি বাড়ির কাজ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।